বর্ষায় ঘাটশিলা যাওয়ার প্ল্যান করছো? তাহলে আজকের ভিডিওটা তোমাদেরই জন্যে। কারণ বর্ষার ঘাটশিলা মানে সবুজ পাহাড়, মেঘলা আকাশ, ঝর্ণা আর প্রকৃতির একেবারে অন্যরকম একটা রূপ। আজকে আমরা ঘাটশিলার বেশ কয়েকটা সুন্দর সাইট সিন ঘুরে দেখব, আর থাকবে এমন একটা রিসর্ট যেটা নিজেই ঘাটশিলার একটা সাইট সিনের মধ্যে অবস্থিত। মানে কোথায় থাকবে, কি কি দেখবে, আর কিভাবে পুরো ঘাটশিলার ট্রিপটা প্ল্যান করবে, আজকের ভিডিওতে তোমরা সবটাই দেখতে পাবে। তাহলে চলো বর্ষার ঘাটশিলা তোমাদের ঘুরিয়ে দেখাই। আমি দীপ, আর তোমরা দেখছো চাঁদের পাহাড়, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। ঘাটশিলা যাওয়ার জন্য তোমাদের মূলত তিনটে ভালো অপশন আছে: ট্রেন, কার এবং বাইক। প্রথমে ট্রেনের কথা বলি। হাওড়া থেকে সরাসরি ঘাটশিলা যাওয়া যায়, আর এই রুটে বেশ কয়েকটা ট্রেন রয়েছে। তার মধ্যে 12021 বারবিল জনশতাব্দী একটা খুবই ভালো অপশন। হাওড়া থেকে ভোর 6:20 ছাড়ে এবং 9টার দিকেই ঘাটশিলা পৌঁছে যায়। এছাড়াও স্টিল এক্সপ্রেস, হাওড়া রাঁচি ইন্টারসিটি, ইস্পাত এক্সপ্রেস, হাওড়া ঘাটশিলা মেমুও রয়েছে। ট্রেন অনুযায়ী সময় এবং রানিং ডেজে অবশ্যই যাত্রার তারিখ একবার চেক করে নেবে। হাওড়া ছাড়াও শালিমার থেকেও ঘাটশিলার জন্য ট্রেন পাওয়া যায়, তাই তোমাদের বাড়ির লোকেশন অনুযায়ী হাওড়া বা শালিমার যেটাই কনভিনিয়েন্ট হয় সেটা বেছে নিতে পারো। এবার যদি তোমরা রোড ট্রিপ করতে চাও তাহলে ওই রুটটা ভীষণই সহজ। কলকাতা থেকে প্রথমে NH16 ধরে খড়গপুর, তারপর খড়গপুর বাইপাস ধরে লোধাসুলি, সেখান থেকে বাহারাগোড়া পৌঁছে ঘাটশিলার দিকে টার্ন নিয়ে NH18 ধরে সোজা এগোলেই পৌঁছে যাবে ঘাটশিলা। পুরো ডিস্টেন্স মোটামুটি 235 থেকে 250 কিলোমিটারের মধ্যে। রুট এবং স্টার্টিং পয়েন্ট হিসেবে কিছুটা কম বেশি হতেই পারে। আর রোড ট্রিপের রুটে একটা আলাদা মজা আছে। কলকাতা শহর ছেড়ে প্রথমে NH16-এর স্মুথ হাইওয়েজ, তারপর খড়গপুর পেরিয়ে লোধাসুলির ফরেস্টের স্ট্রেচ, তারপর বাহারাগোড়ার পর থেকেই ল্যান্ডস্কেপ ধীরে ধীরে বদলাতে শুরু করবে, আর সেখান থেকেই ঘাটশিলার সেই জঙ্গল পাহাড়ি পরিবেশটা অনুভব করতে শুরু করবে তোমরা। আর যদি বাইক নিয়ে গেলে তাহলেও একই রুটই ফলো করতে পারো। ডিস্টেন্স খুব একটা বেশি নয়, তাই এক্সপিরিয়েন্স রাইডারদের জন্য এটা একটা সুন্দর উইকেন্ড রাইড হতেই পারে। তবে এখন যেহেতু বর্ষাকাল, তাই রেন গিয়ার, টায়ার কন্ডিশন এবং রোডের ভিজিবিলিটি, এই তিনটি জিনিস অবশ্যই মাথায় রাখবে। আর যদি তোমরা বাসে যেতে চাও তাহলে কলকাতা থেকে জামশেদপুর বা রাঁচি যাওয়ার কিছু বাস রুট ঘাটশিলার উপর দিয়ে যায়। তবে সাইট সিইং করতে গেলে নিজের কার বা বাইক থাকলে লোকাল মুভমেন্ট অনেক বেশি কনভিনিয়েন্ট হবে। তাই আমার মতে ট্রেন সব থেকে সহজ এবং হ্যাসেল ফ্রি। কার ফ্যামিলি বা গ্রুপ নিয়ে আসলে সব থেকে কনভিনিয়েন্ট। বাইক যারা রোড ট্রিপ এনজয় করো তাদের জন্য। আর বাস বাজেট অপশন হিসেবে রাখা যায়। তোমরা যে অপশনটাই চুজ করো না কেন, ঘাটশিলা পৌঁছে কিন্তু আসল জার্নি শুরু। কারণ এই ছোট্ট এলাকার আশেপাশেই ছড়িয়ে রয়েছে বেশ কয়েকটা সুন্দর সাইট সিন। আমরা এবার ঘাটশিলা যাচ্ছি আমাদের গাড়ি নিয়ে। আর ঘাটশিলার সাইট সিন যেহেতু বেশ কিছুটা ছড়িয়ে ছিটিয়ে, তাই নিজের গাড়ি থাকলে ঘোরাটা অনেক বেশি কনভিনিয়েন্ট হয়। মোটামুটি 2টো নাগাদ আমি পৌঁছে গেলাম ঘাটশিলা। আর আজকের জন্য আমার থাকার ঠিকানা হচ্ছে সুবর্ণ ভিলা। তবে এই রিসর্টের সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এটা একেবারে সুবর্ণরেখা নদীর পাশে। আর এই সুবর্ণরেখা নদী ঘাটশিলার অন্যতম একটা সাইট সিন। আর যারা ট্রেনে করে ঘাটশিলা স্টেশনে নামবে তাদের জন্য এখানে পৌঁছানো বেশ সহজ। স্টেশনের কাছ থেকেই অটো পেয়ে যাবে সুবর্ণ ভিলা যাওয়ার জন্য। অটো ভাড়া পড়বে মোটামুটি 150 টাকার মতন। তাই ট্রেনে এসে ঘাটশিলা ঘুরতে চাইলেও যাতায়াত নিয়ে খুব একটা চিন্তার কিন্তু কিছুই নেই। রিসর্ট থেকে বেরোলেই সামনে সুবর্ণরেখা নদী। আর আমরা যেহেতু এসেছি বর্ষাকালে, নদীর এই সময়ের রূপটা বেশ অন্যরকম। চারপাশে সবুজ, নদীর জল আর মেঘলা আকাশ, পুরো পরিবেশটাই বেশ সুন্দর একটা ফিল দিচ্ছে। তাই আজকের ঘাটশিলা ট্রিপে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো এই সুবর্ণরেখা নদী। চলো তোমাদেরকে এবার আমার রুমটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো চলো এবার রুমে ঢোকার পালা। রুমটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। ওয়াও! তো প্রথমে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে, দেখো এরকম একটা বিছানা, উপরে পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু এসি। এই সাইডে কিন্তু তোমরা পাচ্ছ, দেখতে পাচ্ছ একটা ড্রেসিং টেবিল, তার সাথে এখানে নিচে স্টোরেজের জায়গা, এদিকে উইন্ডো, আর তার সাথে কার্টেন্স দেওয়া আছে। এখান থেকে এন্ট্রি। এখানে দেখতে পাচ্ছ গুড নাইট এবং সমস্ত সুইচ। আর এই দিকটা হচ্ছে কিন্তু টিভির জায়গা, যেখানে টিভি তোমরা পেয়ে যাচ্ছ,
একটা র্যাক করে দেওয়া আছে, আর এখানে একটা কাবার্ডও তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার এই সাইডে চলে আসি। এই সাইডে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা বেড সাইড টেবিল, ওইদিকেও একটা বেড সাইড টেবিল, যদিও বা সেটা ড্রেসিং টেবিলের সাথে অ্যাটাচ। আর এদিকে পেয়ে যাচ্ছ তোমরা জলের দুটো বোতল, দুটো চেয়ার পেয়ে যাচ্ছ। আর এদিকে কিন্তু হচ্ছে ওয়াশরুমটা। আর মোটামুটি দেওয়ালটা কিন্তু দেখতে পাচ্ছ, দেওয়ালটা কিন্তু বেশ সুন্দর, পুরোটাই কিন্তু সুন্দর করে ফল সিলিং করা আছে। তো বেশ সুন্দর টিপটপ কিন্তু একটা রুম, বেশ ভালো। 2 জন বা 3 জন আসলে কিন্তু কোনোই প্রবলেম হবে না। চলো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছ এখানে গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড, এখানে কিন্তু বেসিন, আর এখানে আরও একটা মিরর, এখানে শাওয়ার এরিয়া, এখানে লাইট, এখানে একটা এক্সস্টও কিন্তু আছে। তো মোটামুটি রুম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই রিসর্টের পাশেই কিন্তু একটা সাইট সিনও আছে, আমি কিছুক্ষণ পর যাবো, এখন সবে এসেছি, আগে খাওয়া দাওয়া করবো, অ্যান্ড দেন আজকেও যদি সাইট সিন করা পসিবল হয় তাহলে করবো, নাহলে কালকে সারা দিনই আমরা সাইট সিন করবো। আজকে ভালো করে রিসর্টটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার এই রুমটা তো দেখলে, এবার তোমাদের আরও একটা রুমও দেখিয়ে দিই। আর এটা হচ্ছে এখানকার প্রিমিয়াম ক্যাটাগরির একটা রুম। একটু দেখে নাও কেমন লাগছে, সেটা তোমরাই বলো। আমার এই রুমটার খরচ পড়েছে প্রায় 3000 টাকা পার নাইট। আর একটা বিষয় মাথায় রাখবে, এখানে খাবারের ব্যবস্থা কিন্তু আলাদা করে করতে হয়। তাই তোমরা যদি এখানে থাকার প্ল্যান করো, রুমের খরচের সাথে খাবারের খরচটাও অবশ্যই হিসেবের মধ্যে রেখো। আর আমি যে রিসর্টটায় থাকছি সেই সুবর্ণ ভিলার বিস্তারিত তথ্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রাখছি। চলো এবার লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া যাক, একটু দেরি হয়ে গেছে আসতে আজকে। তো আমরা যাচ্ছি এখন এখানকারই যে রেস্টুরেন্টটা আছে সেখানে, এবং সেখানে গিয়ে কিন্তু আমি এখন লাঞ্চটা কমপ্লিট করবো। ওই দেখতে পাচ্ছ, এই হচ্ছে এনাদের কিন্তু রেস্টুরেন্ট এরিয়া। ডাইনিং এরিয়াটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো, পুরো হোটেলটাই খুব সুন্দরভাবে মেনটেন করা। তো এটাই হচ্ছে কিন্তু এনাদের যে রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্টটা বেশ সুন্দর করে সাজানো, বেশ টিপটপ, জায়গাটা বেশ সুন্দর। কিন্তু মেইন ব্যাপারটা কি দেখবে, ঠিক রেস্টুরেন্টের অপোজিট সাইডে জাস্ট এখানকার ভিউটা দেখো। আর এটা কিন্তু এখানকার একটা কিন্তু সাইট সিন অ্যাকচুয়ালি। তো এটাই কিন্তু এই যে রিসর্টটা তার ঠিক মানে পাশে, এই বুঝতে পারছো রিসর্ট, এই রিসর্ট, আর এই হচ্ছে কিন্তু লোকেশন। দূরে পাহাড় দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তোমরা বুঝতে পারছো কিনা। আর দেখতে পাচ্ছ এদিকে এই পাহাড়গুলো এখানে আছে, আমি দেখতে পাচ্ছি। বৃষ্টি হচ্ছে ওদিকে, তাই হয়তো ভালো করে ভিজিবিলিটি নেই, মেঘও ডাকছে। আর বেশ সুন্দর জায়গাটা, বেশ সুন্দর একটা জায়গা, আর কি লোকেশন অসাধারণ। আর এখানকার একজন স্টাফ আমাকে বললো যে কালকে নাকি এই জলটা, যে জলটা দেখতে পাচ্ছ এখন, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এই পাথরের উপর দিয়ে বইছিল। আর আজকে বৃষ্টি হয়নি, সেক্ষেত্রে নাকি জলটা একটু নেমে গেছে। খুবই সুন্দর একটা জায়গা, ওয়েদারও খুব ভালো, আজকে একদমই মেঘলা করে আছে, একটু গুমোট, কিন্তু জায়গাটা বেশ অসাধারণ লাগছে দেখতে। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে খেতে বসি, কারণ কি এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমার এগুলোকে কভার করতে, এগুলোর ছবি নিতে, ভিডিও নিতে অনেকক্ষণ সময় লাগবে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ও খাওয়া দাওয়া সব রেডি। তো দেখতেই পাচ্ছ তোমরা, খাবার কিন্তু অলমোস্ট রেডি। এরকম করে কিন্তু ফয়েল পেপারে মুড়িয়ে একদম গরম গরম খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। তো একবার দেখে নেওয়া যাক কী কী আছে। আমি খাবারগুলো একটা একটা করে খুলে দেখছি। আচ্ছা, এটা হচ্ছে মাছ, এটা এখানে মাছ দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা খাবার আমি এত দেরিতে খাচ্ছি, মানে আজকে প্রতিটা খাবার কিন্তু একদম গরম পুরো। তো চলো এবার এক এক করে খাবারগুলোকে ট্রাই করা যাক। আমি ভাতটাকে দিয়ে দিচ্ছি। এখানে খাওয়ার মজা তো ডেফিনেটলি আছে, সুন্দর করে সার্ভ করে দিয়েছে, কিন্তু তার থেকেও যেটা বেশি মজা সেটা হচ্ছে আমার ঠিক অপোজিট থেকে এই নদীটাকে দেখতে দেখতে এই খাবারটা খাওয়া, এটা বেশি মজার আমার কাছে। এনিওয়েজ আর তার মধ্যে আজকে আমি যখন এসেছিলাম তখন আমি দুপুরবেলা এদেরকে লাঞ্চ কিছু কনফার্মই করিনি, আমি ভুলেই গেছিলাম। তো তার ফলে যা ছিল সেটাই আপাতত আমি নিয়েছি এখান থেকে। তো আমি আগে একটুখানি তরকারিটা ট্রাই করে দেখি। এটা হচ্ছে কাঁকরোল না চিচিঙ্গা, আই গেস এটা চিচিঙ্গার সাথে আলু দিয়ে একটা তরকারি, এটা ট্রাই করে দেখি। একদমই সিম্পল, যেরকম ভাজা হয় সেরকম, বাট খিদের পেটে বেশ ভালো লাগছে।
তো এবার যেটা করবো সেটা হচ্ছে পনিরটা আমি একটুখানি এবার নিয়ে নেবো। মটর পনির এখানে দেওয়া হয়েছে, দেখতে তো বেশ সুন্দর লাগছে, আমি শিওর খেতে ভালো হবে। এবার টেস্ট করার পালা যে কেমন খেতে হয়েছে। খুব সুন্দর বানিয়েছে, রিয়েলি খুব সুন্দর বানিয়েছে এটা। হ্যাঁ, 2 পিস কিন্তু মাছ এখানে সার্ভ করা হয়েছে, আর গ্রেভিটা বেশ দেখতে তো বেশ সুন্দর লাগছে। আর বাকি আইটেমগুলো খেয়ে আমার অলরেডি আমি বুঝে গেছি যে এখানকার খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু ডেফিনেটলি আমরা যারা বাঙালি তাদের কিন্তু ভালো লাগবে। দেখে নিই মাছটা কেমন। আচ্ছা, এটা সর্ষে দিয়ে বানানো হয়েছে, একটা রুই মাছের প্রিপারেশন বা কাতলা মাছও হতে পারে। আমি অ্যাকচুয়ালি রুই আর কাতলার মধ্যে মানে হট করে বুঝতে পারি না খেলে আর কি। তো খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু এক কথা অনবদ্য, খুব সুন্দর লাগলো খাওয়া দাওয়াগুলো। আমি তাতে করে খাওয়া দাওয়াগুলোকে শেষ করিনি, বৃষ্টি জাস্ট নেমে গেছে অলমোস্ট। হ্যাঁ, বৃষ্টি নেমে গেছে, খাওয়া দাওয়া শেষ করিনি। দেন রিসর্টটার মধ্যে কিন্তু অনেক কটা জায়গা আছে সুন্দর সুন্দর, অনেক কটা রুমের ক্যাটেগরিও আছে, সেগুলো সব করে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে তোমরা যখন এখানে আসবে তখন ঠিক কী কী পাবে কী কী পাবে না। তো সেগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, তাতে করে খাওয়াটা শেষ করিনি, আর দেন তাড়াতাড়ি করে আবার ফিরে আসছি। তো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একটা অনবদ্য লাঞ্চ কমপ্লিট করলাম। যদিও বা এনাদেরকে একদমই কোনো কিছু কিন্তু আমি আগে থেকে জানাতেই বলে গেছিলাম, সেই ক্ষেত্রেও এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি কিন্তু এক কথায় জাস্ট মুগ্ধ। তার থেকেও বড় কথা, খেতে খেতে যতবারই খাবার খাচ্ছিলাম, খাবারের থেকেও যেটা বেশি চোখে লাগছিল সেটা হচ্ছে এই জায়গাটা। মানে আমি জাস্ট এই আমার জাস্ট পেছন দিয়ে এখানেই বসে আমি খাবারটা খাচ্ছিলাম, আর অপোজিটে এই দৃশ্য, মানে খাবারটাও দেখছি সাথে সাথে এটাকেও দেখছি, মানে চোখ যেন চলে যাচ্ছে, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর। আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মধ্যে এত হালকা হালকা করে বৃষ্টি পড়া শুরু করেছে, আর এত সুন্দর এই জায়গাটা এতই সুন্দর লাগছে। পাহাড়ে মানে দূরে ছোটো ছোটো পাহাড়গুলো দেখা যাচ্ছে একটু দূর থেকে, আর বৃষ্টির জন্য একটুখানি ঝাপসা হয়ে গেছে। আমি ভেবেছিলাম এই সময় একটা ড্রোন ওড়াবো, বাট এখন তো বৃষ্টি পড়া শুরু করেছে, তো এখন হয়তো আর ড্রোন ওড়াতে পারবো না। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার রুমে যাই, রুমে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। লাঞ্চটা বেশ ভালোই ছিল, তবে আজ আর সাইট সিনে যাচ্ছি না। আস্তে আস্তে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, তার উপর কলকাতা থেকে এত লম্বা একটা জার্নি, তাই আজকে আর তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার কোনো মানেই হয় না। তাই বরং একটু আরাম করে পুরো রিসর্টটা ভালো করে ঘুরে দেখি, আর সাইট সিনের জন্য পুরো একটা দিন রয়েছে কালকের জন্য। চলো তাহলে আগে তোমাদের পুরো সুবর্ণ ভিলা এই রিসর্টটা ঘুরিয়ে দেখাই। সন্ধে নামতেই শুরু হলো প্রবল বৃষ্টি, এমন বৃষ্টি যে রুম থেকে বেরোনোর কোনো প্রশ্নই নেই। তো সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সময় উঠে দেখছি এখানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গেল তার মধ্যে। আর বাইরেটা দেখতে পাচ্ছ, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, অনবদ্য একটা ওয়েদার। কিন্তু যেহেতু আমাকে ঘুরতে হবে আর সাইট সিন টোটালি বাকি, আর সেই জন্য এটা একটা খারাপ খবর। আমি চাই না যে কালকে কোনো রকম বৃষ্টি হোক, আজকে যত ইচ্ছা বৃষ্টি হওয়ার হয়নি, আমার কোনো প্রবলেম নেই, কারণ কি আমি বৃষ্টিটাকে এখন উপভোগ করছি, হাতে 2 দিন সময় আছে, তো কোনো প্রবলেম নেই। বাট আমি চাই না যে কালকে কোনো রকমের বৃষ্টি হোক। রুম থেকেই স্ন্যাক্সের ব্যবস্থা করে নিলাম। বেশ কিছুক্ষণ পরে স্ন্যাক্সও এসে গেল, আর তখনও বাইরে মুষলধারেই বৃষ্টি চলছে। স্ন্যাক্সটা শেষ করতে না করতেই দেখলাম বৃষ্টিটা ধীরে ধীরে কমে গেল, আর বৃষ্টি থামার পর রাতের সুবর্ণ ভিলার পরিবেশটা কিন্তু একেবারে অন্যরকম সুন্দর। চারপাশটা ভেজা হালকা ঠান্ডা একটা হাওয়া, আর রাতের আলোয় পুরো রিসর্টটা বেশ অন্যরকমই লাগছে। দিনের বেলায় যে জায়গাটাকে একরকম দেখেছিলাম, বৃষ্টির পর রাতের আলোতে সেটাই যেন পুরো অন্যরকম একটা লুক নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানকার খাবারের মেনু আর প্রাইসটা কেমন। তো রাতের কিন্তু মোটামুটি খাবার কিন্তু চলে এসেছে, আর আমি যেটা নিয়েছি আজকে সেটা হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সাথে নিয়ে নিয়েছি আমি চিলি চিকেন। তো মোটামুটি দেখতে পাচ্ছ এতটা পরিমাণে কিন্তু এখানে ফ্রাইড রাইসের কোয়ান্টিটি, তার সাথে লেবু আর লঙ্কা দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু চিলি চিকেন, এরকম চিলি চিকেন মোটামুটি 4-5 পিস এখানে আছে, আর এটা কিন্তু পুরোটাই পোর্শনটা দেখতে পাচ্ছ। তো একবার টেস্ট করে দেখার পালা, যদিও বা দুপুরবেলার খাবার আর সন্ধ্যের সময় স্ন্যাক্স খাওয়ার পর আমি একটা জিনিস বুঝে গেছি, এখানে খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। বাহ,
সুন্দর বানিয়েছে, দারুণ বানিয়েছে। বাহ। তো আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে রাত্রে করে শুয়ে পড়তে হবে আমাকে, কালকে সকাল থেকে আবার বেরিয়ে পড়বো। তো চলো তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে নিই, অ্যান্ড দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে কালকে সকালবেলা। আজকের জন্য গুড নাইট। পরের দিন সকাল। আজকের দিনটা কিন্তু পুরোপুরি ঘাটশিলা ঘোরার জন্য। আজ এক এক করে ঘাটশিলার সবকটা সাইট সিন ঘুরে দেখব। তবে সকাল সকাল ঘুম থেকে আমি উঠে পড়েছি একটাই কারণে, সকালের সুবর্ণ ভিলাটাকে একটু দেখার জন্য। দিনের আলোয় যে জায়গাটাকে একরকম দেখায়, ভোরের নরম আলোয় সেটাকেই আবার অন্য রকম দেখায়। এখন ব্রেকফাস্টের অপেক্ষা করছি। ব্রেকফাস্টটা হয়ে গেলেই বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য। আজকের দিনটা বেশ ব্যস্ত হতে চলেছে। গুড মর্নিং সবাইকে। আর সকালবেলায় কিন্তু আমি বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে, এবং সেই কারণে আগে ব্রেকফাস্টটা আমাকে সেরে নিতে হবে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী। আজকে ওয়েদারটাও দেখতে পাচ্ছ, মোটামুটি এখান থেকে যেটুকু দেখা যাচ্ছে। আর বুঝতেই পারছো যে একটা ক্লাউডি ওয়েদার, তো যখন তখন বৃষ্টি আসতে পারবে। আমি খুব বেশি দেরি করবো না, সেই কারণে তাড়াতাড়ি করে খেয়ে নেবো। জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আজকে আমি খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে। আমি এখান থেকে ব্রেড টোস্ট নিয়েছি, আর তার সাথে আমি কিন্তু নিয়েছি হচ্ছে একটা অমলেট। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটাকে শেষ করে নিই, আর তারপরে আমরা বেরিয়ে পড়বো আজকে এখানকার অনেক কটা সাইট সিন দেখার জন্য। চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। তো আমি কিন্তু বেরিয়ে পড়লাম, আর এখন আমি যাব হচ্ছে এখানকার যে সমস্ত সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো দেখতে। মোটামুটি একটা গাইডকে নিয়ে আমি যাচ্ছি, কারণ কি আমি যেটা শুনলাম এখানে যে 13টা মতন সাইট সিন এখানে আছে। তাই জন্য যেহেতু আমাকে আজকে কভার করতে হবে, তো আমি যদি একা যাই তাহলে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে, কারণ কি আমি রাস্তাগুলো চিনবো না বা শর্টকাটগুলো কিন্তু চিনতে পারবো না। তার জন্যই একটা দাদাকে নিয়ে এখান থেকে যাচ্ছি আমি। গাইডের চার্জ পড়লো 500 টাকা। তবে তোমরা চাইলে লোকাল গাইড ছাড়াও কিন্তু ঘুরে বেড়াতে পারো। গাড়ি থাকলে নিজের মতন করেই সাইট সিনগুলোকে কভার করা কিন্তু খুব একটা কঠিন নয়। ঘাটশিলা স্টেশন থেকে অটো বা ক্যাব ভাড়া করে নিয়ে তোমরা কিন্তু সমস্ত সাইট সিনগুলোই করে নিতে পারো। অটোতে সাধারণত ভাড়া পড়বে 700 থেকে 800 টাকার মতন, আর ক্যাব নেবে 2000 টাকার মতন। চলো এবার শুরু করা যাক আজকের ঘাটশিলার সাইট সিন। তো আমরা কিন্তু প্রথমেই পৌঁছে গেছি হচ্ছে ঘাটশিলার কাছে একটা মন্দিরে। এটা হচ্ছে সূর্য মন্দির, এবং আমাদের রিসর্ট থেকে একদম কিন্তু বলতে পারো হাঁটাই পথ একদম। তো দেখতেই পাচ্ছ এই মন্দিরটা, আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটাই কিন্তু একমাত্র মন্দির যেটা কিনা আমরা আজকে ঘাটশিলাতে কভার করব। বাকি যতগুলো মন্দির আছে সেগুলো কিন্তু আমরা জামশেদপুর কিংবা অন্যান্য সাইডগুলোর দিকে কভার করব। মন্দিরের উপরটাতে এখন যাব। এখন তো মন্দির বন্ধ, বাট এটা এখন বন্ধ, বাট চলো এখান থেকেই প্রণাম করে আশীর্বাদ নিয়ে দেন দিন শুরু করা যাক। এই হচ্ছে মন্দির, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি কিন্তু মায়ের দর্শন করলাম, আর ওপর থেকে ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে ওপর থেকে ভিউ। এখানকার রাস্তাগুলো কিন্তু একদম ফাটাফাটি, বিশেষ করে এই সময়। চারপাশে বর্ষার সবুজ আর মেঘলা আকাশ, তার মধ্যে দিয়ে এই রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটাই জাস্ট আলাদা। এবার আমি এসে পৌঁছালাম বুরুডি লেকে। ঘাটশিলা থেকে খুব বেশি দূর নয়, প্রায় 9 কিলোমিটারের মতন। আর এখানে এসে যেটা প্রথমেই চোখে পড়বে সেটা হলো চারপাশের পাহাড় আর সবুজের মাঝে এই বিশাল জলরাশি। তো আমি কিন্তু পৌঁছে গেছি এখন বুরুডি লেকে, আর এটা একটা ভীষণই পপুলার জায়গা এখানকার। আর লেকে একদম পৌঁছে গেছি আমি। তো যেখান থেকে বোটিং পয়েন্টটা সেখানে কিন্তু আমি পৌঁছে গেছি, আর তোমাদেরকে এবার দেখাচ্ছি জায়গাটা কেমন। তো দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু এক কথায় দারুণ একটা জায়গা। আর এখন যেহেতু বর্ষাকাল, তাই জন্য কিন্তু
খুব কম লোকজনই কিন্তু এখন এখানে আছে। দাদা আমাকে বলছিল যে এটা যদি বর্ষাকাল না হতো আর সিজনে আপনারা আসতেন তাহলে পুরো এখানে চত্বরটাই কিন্তু তোমরা শুধুমাত্র বোট আর বোট দেখতে পারতে। আর এখানেই পার্কিংয়ের জায়গা উপরটাতে যেখানে আমি গাড়ি রেখে আসলাম, এখান থেকে একটা সিঁড়ি আছে, এসে তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ বোটগুলো এখান থেকে পেয়ে যাবে। আর এখান থেকে তোমরা বোটিং করতে পারো। জায়গাটা সত্যি খুব সুন্দর একটা জায়গা, দারুণ জায়গা টু বি অনেস্ট। মানে এত পাহাড়ের উপরে এসে এরকম একটা জায়গা দেখতে পাবো এবং সত্যি খুব সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম জলটা দেখতে পাচ্ছ পুরো ক্লিন জল একদম, তো বেশ সুন্দর লাগছে কিন্তু। তো পিকনিক করার জন্য কিন্তু একটা আদর্শ জায়গা এটা। তো চলো বাকি জায়গাটা তোমাদেরকে ভালো করে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি ড্রোনের মধ্যে। তো মোটামুটি কিন্তু লেকটাকে দেখে এবার ফিরে যাচ্ছি। আজকে বোটিং তো আমি করবো না, কারণ কি অনেক কটা সাইট সিন আছে যেহেতু, কিন্তু তোমরা এখানে আসলে কিন্তু ডেফিনেটলি বোটিংটা করতে পারো, বেশ সুন্দর কিন্তু বোটিং করলে দারুণ লাগবে এখান থেকে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ পার্কিংয়ের জায়গা। চলো এখান থেকে বেরিয়ে যাই, পরের লোকেশনে গিয়ে আবার কথা হচ্ছে। তবে আজ হাতে সময় অনেকটাই কম, কারণ একদিনের মধ্যে অনেক কটা জায়গায় কিন্তু আমাকে কভার করতে হবে। তাই বেশি সময় খরচ না করে এবার আমি আবার বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশনের দিকে। আর এবার আমার গন্তব্য বৈষ্ণব দেবীর একটা মন্দির। তো আমরা চলে এসেছি আর একটা সাইড সিনে, এবং এটা হচ্ছে একটা বৈষ্ণব দেবীর কিন্তু মন্দির। আর এই দেখতে পাচ্ছ মন্দিরটা বেশ সুন্দর করে সাজানো, আর রিসেন্টলি কিন্তু তৈরি করা হয়েছে। ভাইয়া কিतना दिन पहले इसको तैयार किया गया? 2022 में। তো 2022-এ কিন্তু এটা তৈরি করা হয়েছে। মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো ভাই দেখো মন্দিরটা, সুন্দর একটা মন্দির কিন্তু। আর এটা হচ্ছে জামশেদপুরে যাওয়ার রাস্তাটা, এই হাইওয়ের ঠিক অপোজিটেই কিন্তু এই মন্দিরটা। তো আমি আর দাদা তো চলে এসেছি এখানে, মোটামুটি জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা। আর এখান থেকে কিছু কিছু খাওয়ার দোকান এখানে তোমরা পেয়ে যাবে, সামনেই আছে, খেতে চাইলে খেতে পারো। আর এই হচ্ছে মন্দিরটা। সঙ্গে লোকাল গাইড থাকায় একটা সুবিধা হচ্ছে, একটার পর একটা জায়গা খুব সহজেই কম সময়ের মধ্যে আমি ঘুরে ফেলতে পারছি। কোন রুট দিয়ে গেলে সময় বাঁচবে এসব নিয়ে আমাকে আর আলাদা করে ভাবতে হচ্ছে না। তাই একদিনের মধ্যে এতগুলো সাইট সিন কভার করাটাও বেশ সহজই হয়ে যাচ্ছে। আমি এখন চলে এসেছি গারুডি ব্যারেজে। আমার পেছনের দিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো গারুডি, আমি গাড়িটা এখানে পার্ক করে এসেছি। আর এটা হচ্ছে গারুডি ব্যারেজ। আর এখান থেকে নদীটা দেখতে পাচ্ছ, বাট আমরা একটু নিচের দিকে নামবো, নিচের দিকে নেমে নদীটার কাছে যাব। কালকে অবধি এখানে জল ছাড়া ছিল না, আর আজকে এখানে জল ছাড়া হচ্ছে, তো একটু নিচ থেকে গিয়ে দেখবো। আর একটা ভালো ব্যাপার হচ্ছে এখানে কিন্তু প্রচুর, ওই উপর থেকে যে ব্যারেজটা আছে সেই ব্যারেজ থেকে কিন্তু প্রচুর লোকজন মাছ ধরে এখানে। তো আমরা ব্যারেজের উপরেও যাবো, অনেকে মাছ ধরছিল, দেখেছি আমি সেই জিনিসটা। তো আমি গিয়ে দেখবো তারা কী কী মাছ পেলো। তো আমি কিন্তু পৌঁছে গেছি, যে রাস্তাটা ধরে গেলে তোমরা একদম নদীর কাছে পৌঁছে যাবে। তো এই নিচের রাস্তাটা ধরে কিন্তু গেলেই কিন্তু তোমরা নদীর কাছে পৌঁছে যাবে। এখানে প্রচুর জল আজকে, কারণ কি জল ছাড়া হয়েছে রিসেন্টলি, প্রচুর ফড়িং উড়ে বেড়াচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছ। আর বেশ সুন্দর একটা জায়গা। আমি নিচে গেলাম না পুরোটা, কারণ কি নিচে এখন যেহেতু জলটা বেড়ে গেছে সেই জন্য বেশি নিচে গিয়ে খুব বেশি আমার কাছে লাভ হবে না, তাই আমি খুব বেশি নিচে যাচ্ছি না। বাট জায়গাটা কিন্তু এক কথায় অসাধারণ। চলো এবার ওখান থেকে যারা মাছ ধরছে তাদের কাছে যাই এবং দেখি তারা কী কী মাছ দেখতে পেলো। তো আমরা ব্যারেজের একদম উপরে চলে এসেছি। এবার দেখতে পাচ্ছ এখান থেকে দেখো এনারা কিন্তু মাছ ধরছেন অ্যাকচুয়ালি। আর এরকম বক্সের মধ্যে কিন্তু মাছগুলোকে রাখা হয়েছে। তাই খোলেগা থোড়া সা ভাইয়া, খোল सकते हैं इसको थोड़ा सा देखेंगे। দেখো কী কী মাছ পেয়েছে দেখো, আরে বাপ রে। আর দেখতে পাচ্ছ খাপি খাচ্ছে রীতিমতন মাছগুলো জ্যান্ত, মানে কি অসাধারণ, বুঝতে পেরেছো ব্যাপারটা? দারুণ কিন্তু, তাই না? এই দেখো বাচ্চা ছেলেরা মাছ ধরছে, দেখতে পাচ্ছ যেমন বাচ্চা ছেলেরা। এই দেখো এই দড়িটা নিচে ফেলা হয়েছে, এই দড়ির থেকেই কিন্তু মাছগুলোকে ধরা হচ্ছে। বেশ সুন্দর, বেশ দারুণ কিন্তু ব্যাপারটা, ভালো লাগলো দেখে। আর এই মাছগুলোর দাম জানো কত? এই দেখো বড় ছোট সব মিলিয়ে এই দেখো 80 টাকা মাত্র কিলো। দাম তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো 80 টাকা কিলোতে বিক্রি হচ্ছে, ভাবতে পারছো? ফ্রেশ মাছ সব একদম। গারোডি ব্রিজ ঘুরে এবার চললাম নরওয়া ব্রিজের দিকে। এখান থেকে যেতে সময় লাগবে 15 মিনিটের মতন।
তো আমি এখন চলে এসেছি নারওয়া যে ব্রিজ, সেই ব্রিজে, এবং এই ব্রিজ থেকে একটা নদী দেখা যায় যার পাশে দুপাশেই হচ্ছে পাহাড় আছে আর মাঝখান দিয়ে নদীটা বয়ে যায়, ঠিক সেখানে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেই ভিউটা কিছুটা এরকম, কি দেখতে পাচ্ছ, অসাধারণ না জায়গাটা, কি সুন্দর। আমরা একটু আগেই যাবো, এখান থেকে একটা রাস্তা আছে যেখানে গেলে কিন্তু এই যে নদীটা, সেই নদীর একদম ওই নিচের দিকটাতে পৌঁছাতে পারবো। তো আমি তাড়াতাড়ি করে এখন সেখানেই যাব। বৃষ্টি এখনও পর্যন্ত নেই, বাট বৃষ্টি যখন তখন আসতে পারে, কারণ কি মেঘলা করে আছে আর একদম কালো হয়ে গেছে এখন অনেকটাই। তো চলো তাড়াতাড়ি করে নিচের দিকে যাওয়া যাক, ওখান থেকে গিয়ে দেখি যে কী ভিউটা এখানে পাওয়া যাচ্ছে। তো নারওয়ার ব্রিজে তো আমরা গেছিলাম কিছুক্ষণ আগে, তোমরা দেখেছিলে। তো আমরা একদম সেই পয়েন্টটাতে চলে এসেছি যেটা ব্রিজ থেকে দেখা যাচ্ছিল। সেই নদীটার কিন্তু একদমই কাছে চলে এসেছি, আর এই হচ্ছে সেই নদীটা। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর লোক মাছ ধরছে এরকম করে, আর দেখতে পাচ্ছ এখানে পাহাড়গুলো। আর ওই যে ওখান থেকে আমরা কিন্তু আসলাম, ঠিক ওই পেছন থেকে কিন্তু আমরা আসলাম। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দেখো খুব সুন্দর একটা জায়গা, দারুণ জায়গাটা। এরপর আমি চললাম রঙ্কনা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এটা এখানকার অত্যন্ত জাগ্রত একটা মন্দির। তো এবার কিন্তু দিনের যে শেষ যে পয়েন্টটা, সেখানে কিন্তু চলে এসেছি আমি। আর এই জায়গাটা হচ্ছে রঙ্কিনী মাতার কিন্তু মন্দির। তো এই হচ্ছে কিন্তু সেই মন্দিরটা, দেখতে পাচ্ছ ভীষণই একটা ফেমাস জায়গা কিন্তু এখানে আসলে, মানে ঘাটশিলাতে আসলে আর কিছু দেখো না দেখো, এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত এবং অনেক জায়গা থেকে কিন্তু মানুষ কিন্তু এখানে, শরণার্থীরা কিন্তু এখানে আসে। অনেক জায়গা থেকে কিন্তু মানুষ এখানে আসে মন্দিরটা দেখার জন্য, এবং ভীষণই একটা জাগ্রত মন্দির। দাদাও বলছিল আমাকে যে এই মন্দিরটা নাকি ভীষণ একটা জাগ্রত মন্দির। চলো ভেতরে যাই, আর দেখি যদি ফটো নেওয়া যায় বা ভিডিও করা যায় তাহলে ডেফিনেটলি তোমাদেরকে দেখাচ্ছি। রঙ্কনী মায়ের দর্শন সেরে এবার আবার ফিরে চললাম ঘাটশিলার দিকে। এখনও এই অঞ্চলের বেশ কিছু জায়গা এখনও দেখা বাকি। তো এখন আমি দাঁড়িয়ে আছি রাত মোহনার সামনে, আর জায়গাটা না বেশ অন্যরকম। আমি এর আগে অনেকবার খবরে দেখেছি যখন বন্যা ফন্যা হয় তখন এরকম জায়গা, বাট এই জায়গাটা ইউনিক। একটু দেখো, আমরা এই উপর থেকে আসলাম, আর এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ব্রিজ অ্যাকচুয়ালি, আমার পায়ের দিকে দেখলে বুঝতে পারবে এটা একটা ব্রিজ। এই হচ্ছে নদী, আর এখানে দেখতে পাচ্ছ জলটা নদীর উপর থেকে ওভারফ্লো করছে। তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর হালকা জলের স্রোত, খুব বেশি জল নেই মানে এখানে, মানে এই জায়গাটা জল নেই, ডেফিনেটলি ওই সব জায়গাতে ভর্তি জল। আর কিছু কিছু লোক এখান থেকেও মাছ ধরছে। তো আমি আর দাদা নামলাম এই জায়গাটা দেখার জন্য। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা, ব্রিজ, আর এইখানের দিকে বেশ স্রোত আছে। তো এখান থেকে বেরিয়ে কিন্তু এর পরেই একটা ছোট্ট একটা জায়গাতে আমি যাচ্ছি। এই দেখতে পাচ্ছ নদীটার পাশ থেকেই যাচ্ছি, একদম কাছেই। ওই যে নদী থেকে যখন দেখাচ্ছিলাম না একটা ছোট্ট ঝর্ণার মতন পড়ছে, ওটা অ্যাকচুয়ালি কিন্তু ঝর্ণা নয়, ওটা অ্যাকচুয়ালি ক্যানেলের যে জলগুলো, সেই ক্যানেলের জলগুলোকে এরকম করে কেটে বানানো হয়েছে, এবং তার ফলে দেখে মনে হচ্ছে ঝর্ণা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ঝর্ণা না। কিন্তু এখন জলগুলো পড়ছে, দারুণ লাগছে দেখতে, মানে মনে হবে যেন ঝর্ণা, কিন্তু ঝর্ণা নয় অ্যাকচুয়ালি। চলো সামনে যাচ্ছি, এই দেখতে পাচ্ছ এই সেই জায়গা, বেশ কিন্তু ভালো লাগছে, দেখতে পাচ্ছ জায়গাটা বেশ সুন্দর লাগছে কিন্তু। তো একদম কিন্তু ওয়াটারফলের একদম সামনে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আমার পেছন দিক থেকেই এই জলগুলো কিন্তু উপর থেকে নেমে আসছে, আর
দারুণ লাগছে। আর এদিকটাও দেখতে পারো, এদিকেও কিন্তু দারুণ ফোর্সে জল নামছে। হয়তো এটা বর্ষাকালে এরকম দেখতে পাওয়া যায়, বাট ট্রাস্ট মি জায়গাটা দারুণ লাগছে। আর এখান থেকেই জলটা চলে যাচ্ছে হচ্ছে একদম ওই সুবর্ণরেখা নদীর কাছে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি ঘাটশিলাতে, একদম সেখানে তার সামনে। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ গৌরীকুঞ্জ এই জায়গাটা, এবং এখানেই কিন্তু উনি অ্যাকচুয়ালি প্রিম্যাসের মধ্যে ভিডিও করা যায়। ভেতরটা মানে এই যে রুমটা, যে রুমটার মধ্যে অ্যাকচুয়ালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি যেটা আর কি, সেটা থেকে কিন্তু করা যায় না। কিন্তু বাকি যে চত্বরটা সেখানে কিন্তু করা যায়। আর মোটামুটি দেখতেই পাচ্ছ এখানে কিছু বইয়ের স্টল আছে ছোটোখাটো, অপুর সংসার নামে। আর এই হচ্ছে মোটামুটি চারদিকের পরিবেশটা। আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। তো মোটামুটি দেখিয়ে দিলাম। এইবার আজকের দিনের শেষ জায়গায় আমি যাব, সেটা হচ্ছে রামকৃষ্ণ মঠ একটা, সেখানে যাব। এবং আজকের মোটামুটি সাইট সিইং যে কটা ছিল সে কটা মোটামুটি কিন্তু কভার করে নিয়েছি আমরা। অনেক কটাই সাইট সিইং কিন্তু আজকে কভার করলাম। তো দিনের শেষ আজকের যে সাইট সিইং বলতে পারি, সেখানে প্রবেশ করে গেছি। আর এটা কিন্তু হচ্ছে রামকৃষ্ণ মঠ, এবং এখানে টাইমিংটাও তোমরা একবার দেখে নাও। দেখো সময়সূচিটা কিন্তু এখানে দেওয়া আছে, একবার পজ করে তোমরা দেখে নিও। মোটামুটি কিন্তু এখন ঘড়িতে 5টা প্রায় বাজে, কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। আর এখানে কিন্তু দাদা বলছিল আমাকে যে এখানে হচ্ছে টিউশন ফ্রি বাচ্চাদের জন্য। क्या भैया यहाँ पे ट्यूशन फ्री है ना? फ्री है, सुबह स्कूल भी फ्री है। स्कूल भी फ्री है? अच्छा 1 to 4 तक होता है। अच्छा ये शाम ये कंप्यूटर क्लास फ्री है शाम আচ্ছা, ইয়ে দেখতে পাচ্ছ आप देख सकते हैं। তো এই কম্পিউটার ক্লাস এখন ক্লাস চলছেও আর কি, তো সেটাও ফ্রি, স্কুলও ফ্রি, আর টিউশনও কিন্তু এখানে ফ্রি। তো सब वगैरह खाना पीना सब फ्री होता है बच्चों को। খাওয়া দাওয়া সবই কিন্তু এখানে ফ্রি বাচ্চাদের জন্য। তো এই হচ্ছে কিন্তু রামকৃষ্ণ যে মঠ, সেটা দেখতে পাচ্ছ, এই যে রামকৃষ্ণ মঠ ঘাটশিলা। এরপর সারাদিনের ঘোরাঘুরি শেষে আবার আমি ফিরে এলাম রিসর্টে। ফিরে একটু স্ন্যাক্স খেয়ে নিলাম। তারপর রিসর্টের পরিবেশটায় কিছুটা সময় কাটালাম। সারাদিন এতটা ঘোরাঘুরির পর শরীর তখন বেশ ক্লান্ত, তাই আর কোথাও যাওয়ার পরিকল্পনা না করে রিসর্টেই সময় কাটালাম। রাতের এই রিসর্টের পরিবেশটাও দারুণ লাগছিল। তারপর রাতের ডিনার সেরে নিলাম। সত্যি বলতে ঘাটশিলার এই দুদিনে শুধু বেশ কিছু সুন্দর জায়গায় দেখলাম না, সঙ্গে পেলাম প্রকৃতির খুব কাছাকাছি থাকার একটা অন্যতম অভিজ্ঞতা। পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল আর ইতিহাস সব কিছু মিলিয়ে ঘাটশিলা আমার কাছে একটা সম্পূর্ণ ভ্রমণের অভিজ্ঞতা হয়ে রইল। আর এইভাবেই শেষ হলো আমাদের ঘাটশিলার সফর। তবে ভ্রমণ তো এখানে শেষ নয়, নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে আবার দেখা হবে। আমি দীপ, আর তোমরা দেখছিলে চাঁদের পাহাড়। আবার দেখা হচ্ছে সামনের সপ্তাহে। ততক্ষণের জন্য ভালো থেকো আর ঘুরতে থেকো।